কায়েদে আজম যখন তেজগাঁও বিমানবন্দর থেকে হাজার হাজার মানুষের পাঁজর ভেদ করে বিকেলের হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া তরুণগুলির তেরচা কুর্নিশ নিতে নিতে এগিয়ে যাচ্ছিলেন, মকবুল তখন নদীর ধারে পলির ভেতরে পা ডুবিয়ে গর্তে লোহার শিক ঢুকিয়ে বড় বড় কাঁকড়া বের করে আনছিল। আইয়ুবের মার্কিন খাপ থেকে যেদিন ইয়াহিয়া খাঁ মরচে ধরা তলোয়ার বকশিস পেলেন, সেদিন মকবুল উঠোনে গাবের কষে জাল সেদ্ধ করছিল। মনে স্বস্তি নেই মকবুলের। বাদলার রাতে যখন দক্ষিণ পশ্চিম থেকে হাওয়া ওঠে, তার ঘুম ভেঙে যায়। বহুদূর থেকে কালাপানি তাকে ডাক দেয়। ভোর হতে না হতেই সে নৌকো ভাসিয়ে চলে যায় দূর দূরান্তে। কোথায় কুতুবদিয়ার চর, মহেশখালী, কক্সেস বাজার, কোথায় সেই পরাণ কথার দেশে শঙ্খ নদী ফিরাইল, মরা গুরু জিয়াইল। আবার সন্ধ্যার আজান আর কাসর ঘণ্টার রেশ মিলিয়ে যাওয়ার পর সুপুরি বনের অন্ধকার বেয়ে তার নৌকো ঘাটে ফিরে আসে। সঙ্গে লাই ভর্তি কোরাল কিংবা লাউখা মাছ। কর্ণফুলির তীরে দামনা বেড়ার ঘর, পাশে মই আর আলুর ক্ষেত। মাঝরাতে হরিণের পাল নেমে আসে। উঠোনে আড়াআড়ি জাল শুকোয়। তিনটে ছেলে মেয়ে সারা গায়ে আষ্টে গন্ধ জড়িয়ে ছুটোছুটি করে ফড়িং ধরে। পেছনে ভাঁড়ইয়া গুঁজে উড়িয়ে দিয়ে হাততালি দেয়। তারপর জাল থেকে খুঁজে খুঁজে শুকনো চুনো মাছ ছাড়িয়ে নেয়। পুড়িয়ে পানি ভাতের সঙ্গে খাবে বলে জমিয়ে রাখে। একগাল ধোঁয়া ছেড়ে হুকোর মুখটা মুছে গোবিন্দর দিকে এগিয়ে দিতে দিতে মকবুল বলে, বুঝছসনি গোবিন্দ, নদীর তো ফেট পড়িব, মন বৈরত্ন। পূব দিকে গুন্ডা হাতির পালের মতো সারি সারি টিলা। বাড়ির পাশ দিয়ে অরণ্যের গান গেয়ে যায় পাহাড় ভেঙে বেরিয়ে আসা কর্ণফুলি। দূরে দক্ষিণে পশ্চিম আলিশান দরিয়া। শাওন ভাদ্র মাসে গভীর রাত্রে তাকে ডাক দেয়। মকবুল সেদিক পানে উদাস চোখ মেলে সুতো পাকায়। তার নজরবন্দি চেলা গোবিন্দের হাতেও সুতোর গুলি। মনে বড় হাউস, ওস্তাদ তাকেও সঙ্গে নিবে। রমনার ময়দানে যেদিন আমি বাংলার মুখ দেখিয়াছি হাতে নিয়ে, একের পর এক ঢেউ আছড়ে পড়ে মুজিবের গলায় গর্জন করছিল, সেদিন মকবুল মিয়া রাঙামাটির পাহাড়ে একটা বেজায় ঝুনো শাকওয়ান গাছের গোড়ায় কুড়োল চালাচ্ছিল। তার ডিঙি ছোট, বড় নৌকো চাই। মকবুল অথই চলে পাড়ি দেবে, যেখানে রোজ বিয়ানে এবং সাঁঝের বেলায় আসমান সোনার শানকি ধুয়ে নেয়। সেই অনন্ত কালো জলের মহাদেশ থেকে মাঝে মাঝে খোদার ফরমানের মতো কালো তুফান ছুটে আসে, যেখানে শিয়ানা মানুষদের সমস্ত দুনিয়াদারি খতম হয়ে যায়। মকবুল সেই গজরানো গজবের দুনিয়ায় নৌকা ভাসাবে, আল্লাহ কসম। যেদিন চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং ঢাকার সমস্ত বাড়ির মাথায় রাত জাগা খলিফার সেলাই করা বাংলার উপর সূর্য পতপত করে উঠছিল, সেদিন মকবুল নিশা নড়ায়নি। সারাদিন করাত চালিয়ে সন্ধ্যার পর রাতের আলোয় ডান হাতের আঙুলের ফাঁকে ফাঁকে তারপিন তেল ডলতে ডলতে ছায়ার সামনে সংকুচিত গোবিন্দকে শাসাচ্ছিল। ইনশাল্লাহ, তরে যদি খাঁটি ন ফালাই তো আর নাম নাই। গোবিন্দ দুপুরে দুটো কাঠের গজাল ভুল জায়গায় পুঁতেছিল। মানুষের আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির মধ্যে, স্বপ্ন এবং সংগঠনের মধ্যে কোথাও একটা মস্ত খণ্ড আছে। জঙ্গম বাংলার গণসিন্ধু মন্থন করে একদিকে যখন সামরিক বিষ ফেনিয়ে উঠছে, আর একদিকে লাফিয়ে ওঠা বাঘিনীর মতো গর্জন করছে রক্তের ঢেউ, তখন একদিন মকবুল দেখল লোহার মতো শক্ত তক্তার এক জায়গায় যে কাঠের নকশা ফুটে উঠেছে, সেই অংশটা ঘুনে ঝুরঝুরে আর গোল হয়ে খসে গেছে। নৌকো তৈরি শেষ, সমস্ত তক্তাও ফুরিয়ে গেছে। টিন লাগালে নোনা জলে মরচে ধরবে, অন্য কাঠ লাগালে পচে যাবে। কি করে গর্তটা ভরাট করা যায় ভাবতে 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 নৌকোটাকে
কর্ণফুলীর ডাঙায় চিৎ করে ফেলে রেখে চ্যাঙাট গোবিন্দকে সঙ্গে নিয়ে বিরাট একটা কড়াই গাছের তলায় বসে গেজিয়ে ওঠা 2 হাঁড়ি তালের রস খেয়ে দুজনেই ভোঁ হয়ে পড়ে রইল। এদিকে শহরের নাড়ি ভুড়ি ঘেটে দিয়ে কখন যে সৈন্যরা গায়ে ঢুকে প্রথমে টুন্টু সদাগরের, তারপর হাজী সাহেবের, তারপর ফকির মিস্ত্রির এবং নিরঞ্জন পুরোহিতের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, বেহুশ মকবুল জানে না। কেবল দক্ষিণের বাতাসে যখন উড়ে আসা ছনের ছাই চোখে পড়ল এবং কানে এলো বাচ্চাদের আর মেয়েদের বুক ফাটা কান্না, মকবুল চোখ রোগড়ে উঠে বসল। বসা থেকে উঠে দাঁড়িয়ে লুঙ্গিটাকে ঠিকঠাক করার আগেই তার বুক বরাবর 3টে বেটে লোহার নল রোদ্দুরে চকচক করে উঠল। পাকা লাউ বিচির মতো দাঁতের ফাঁক দিয়ে থুতু মাখা কয়েকটি শব্দ বেরিয়ে এলো, সাহলা পঞ্চত, বট লাগা দে পানি পার। ট্রাক যাবার রাস্তা নেই, মুক্তিবাহিনীরা কেটে দিয়েছে। নৌকো চেপে অন্য গায়েগুলিতে ঢুকে বাড়ি জ্বালাবে, লুটপাট করবে আর মেয়েদের ছিঁড়ে খাবে। পুরুষের বেশিরভাগই পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে। মকবুল বলতে চাচ্ছিল নৌকোর তলায় গর্ত, উপরে ছই আর পাটাতনের জন্য গর্ত দেখা যাচ্ছে না। কিন্তু মেয়েদের চিৎকার থেমে গেল। তখন উত্তর আকাশে ফুলকি, তখন বাতাসে পোড়া গন্ধ। মকবুল দাঁত বের করে বলল, সালমিয়া ইহুনি দিও। গোবিন্দ কচু পাতার মতো কাঁপছিল আর তাড়ির ঘোরে বেকুবের মতো দুটো ড্যাবডেবে চোখ মেলে উস্তাদের দিকে তাকিয়েছিল। সৈন্যরা উঠে পড়ার সঙ্গে সঙ্গে মকবুল নৌকো স্রোতে ঠেলে দিয়ে দুপা পিছু হটে এলো। এক চক্কর ঘুরেই নৌকো কর্ণফুলীর মাতাল টানে বিদ্যুৎ বেগে ছুটে চলল। মকবুল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। তারপর আকাশ ফাটিয়ে সে আচানক চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডুবি যা, ডুবি যা, বদর বদর ক, গাছে গাছে ক, হালার পুত হালারা, ডুবি যা, ডুবি যা, ডুবি যা বাইনসোত, ডুবি যা। ফেনী নদীর তীর থেকে আরাকান সীমান্ত পর্যন্ত, চন্দ্রনাথ পাহাড় থেকে ধূসর দিগন্ত রেখার মতো সন্দ্বীপ, সমস্ত পাহাড়ের ঢেউ আর চা বাগান, সমস্ত নদীর জল, ক্ষেত খামার আর স্বপ্নের মতো দেবাগ্রী পাহাড় যখন মকবুলের বুক ফাটা চিৎকারে কেঁপে উঠছে, তখন ধীরে ধীরে এই পাড়া ও পাড়া থেকে কয়েকটা ভাঙাচোরা মানুষ আর একটা রোগা কুকুর মকবুলের পিছনে এসে দাঁড়ালো। তাদের চোখের উপর কর্ণফুলীর অরাজক টানে কয়েকটা সামরিক টুপি ঘুরপাকে খেতে খেতে চলেছে দক্ষিণ সমুদ্রের দিকে। মকবুল আবার রাঙামাটি পাহাড়ে যায়, হাতে কুড়োল, পাশে উস্তাদের মায়ায়